প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদেরকে গত সপ্তাহে যে পড়িয়েছি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি বিষয়ক যে অধ্যায়টি, তার কিছু অংশ বাকি ছিল, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। আজকে তোমাদেরকে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালার উপর রাশিমালা প্রতিপাদন করে দেখাবো এবং একই সাথে আরেকটি নতুন অধ্যায়ের শুরু করব। তবে একটি কথা বলে নেই, তোমাদের ভেক্টর চ্যাপ্টারের যে 3টি বিষয় বাকি আছে ওটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করাবো। পাওয়ার পয়েন্টের কাজ কমপ্লিট হওয়ার পরেই ওইটি আগামী ক্লাসে ওই ক্লাসটি নেব। তবে আজকে তোমাদেরকে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী ত্বরণ বলতে কি বুঝো, কেন্দ্রমুখী ত্বরণ প্রয়োগের মাধ্যমে তোমরা যে সমস্ত সমস্যার সমাধান করবে সেই বিষয়গুলো আলোচনা করব এবং কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। তোমরা যদি আমাকে দেখতে পেয়ে থাকো বা আমার কথা শোনা যায় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি আজকে তোমাদেরকে পড়াবো কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ অর্থাৎ একটি বস্তু যখন বৃত্তাকার গতিতে থাকে, অর্থাৎ বৃত্ত পথে ঘূর্ণনশীল থাকে, তখন বস্তুটি কেন্দ্রমুখী একটি ত্বরণের উদ্ভব হয়। এই কেন্দ্রমুখী ত্বরণের যে স্বাভাবিক সংজ্ঞাটা আছে, বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে, এখানে এই সংজ্ঞাটি থাকবে, তবে সেটি কেন্দ্রমুখী কথাটা উল্লেখ করতে হবে, এখানে নতুন কিছু নেই। আর বৃত্তাকার গতির ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে যে এখানে সরণ প্রকাশ করা হয় থিটা দ্বারা এবং বেগ প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, আর ত্বরণ প্রকাশ করা হয় আলফা দ্বারা। বৃত্তাকার গতির ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে এক্ষেত্রে কেন্দ্রমুখী যে ত্বরণটা আমরা বের করব সেটি রৈখিক গতির অর্থাৎ এ দ্বারা আমরা সেটি বের করব। কেন্দ্রমুখী ত্বরণের যে রাশিমালাটা আমরা জানি, এ সমান ভি স্কয়ার বাই আর। এই রাশিটি প্রতিপাদনের পূর্বে এই রাশিটি প্রতিপাদন করব। এই রাশি থেকে এই ভি এর মান যদি তুমি বসিয়ে দাও ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর, তাহলে কিন্তু তুমি আবার ওমেগা স্কয়ার আর পাবে, এই রাশিমালাটি পাবে। সেক্ষেত্রে রৈখিক গতি এবং কৌণিক গতির দুটি রাশি এখানে আছে। এটা রৈখিক গতির ত্বরণ, এটা কৌণিক গতির ত্বরণ। আচ্ছা, যা হোক, আমরা মূল কাজে অগ্রসর হই। মূল কাজটি হলো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা প্রতিপাদন। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা প্রতিপাদন করার পূর্বে একটি চিত্র দেখে নাও। চিত্রটি হলো এই বৃত্তপথে, এটার কেন্দ্র হলো ও এবং এই জায়গায় একটি বস্তু আছে, এটা হলো এ বিন্দু। এ বিন্দুতে একটি বস্তু আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যার এ বিন্দুতে বস্তুটি আছে। বস্তুটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা তো এই দিকে ঘোরে, এইভাবে ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে এসে এই বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে বস্তুটি এসে উপস্থিত হলো এবং পৌঁছালো বি বিন্দুতে। এ বিন্দু থেকে বি বিন্দুতে বৃত্ত পথে বস্তুটি ঘূর্ণনশীল। আমরা এখানে এই যে বেগ নিয়ে বস্তুটি যাত্রা করেছিল, এখানে যদি স্পর্শ কম্পন করি, অর্থাৎ ভি বেগ
ভি বেগ নিয়ে বস্তুটি ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি তাহলে ভি বেগ নিয়ে বস্তুটি যাত্রা শুরু করেছিল এবং এখানে গিয়ে এই বেগটি হচ্ছে এখানে আরেকটি স্পর্শক অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কেন্দ্রে একটি ডেল থিটা কোণ উৎপন্ন করেছে এবং বি বিন্দুতে তোমরা ভালো করে খেয়াল করো এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটি গিয়েছে কত বেগে বি বেগ আচ্ছা আর কেন্দ্রমুখী ত্বরণ কত কেন্দ্রমুখী ত্বরণ আমরা এ ধরে নিলাম কেন্দ্রমুখী ত্বরণ এ এখন এই এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলে যেটি বেগের দিক বোঝায় অর্থাৎ বেগ এই মুখী বরাবর এবং এই সি বিন্দুতে আবার এখানে একটি বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলে দুইটি স্পর্শক পরস্পর সি বিন্দুতে মিলিত হয় তা সি বিন্দুতে আরেকটি কোণ উৎপন্ন করেছে এই আরেকটি কোণ উৎপন্ন করছে এই কোণটার মান ডেল থিটা অর্থাৎ এই কোণটা আর এই কোণটার মান একই হবে কেন একই হবে একটু ভালো করে খেয়াল করো এ ও বি সি অথবা ও এ বি সি যে চতুর্ভুজটি এই চতুর্ভুজে এই ও কোণ এবং সি কোণ পরস্পর বিপরীত কোণ এই দুটো বিপরীত কোণের মান হলো 180 ডিগ্রি আবার এই সি বিন্দুতে একটি সরল কোণ 180 ডিগ্রি তৈরি হয়েছে এই 180 ডিগ্রির মধ্যে এই এ সি বি কোণটি এবং এই চতুর্ভুজের বিপরীত দুই অর্থাৎ ও কোণ ও সি কোণের মধ্যেও এই এ সি বি কোণটা কমন আছে তার মানে ওই কমন কোণটা থাকার কারণে এই বি সি এখানে আরেকটা রাশি ডি বি সি ডি কোণটা তোমার এ ও বি কোণের সমান আচ্ছা এখন একটি জিনিস ভালো করে খেয়াল করো এই যে ভি বেগ ভেক্টরটা যদি প্রকাশ করো এটা ভেক্টর তাহলে এই ভি বেগের দুটি উপাংশ থাকে একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ উলম্ব উপাংশটা তোমার এই কেন্দ্রমুখী কেন্দ্র বরাবর উলম্ব আর অনুভূমিক উপাংশ এই এডি এসিডি বরাবর হবে তাই অনুভূমিক উপাংশ উপাংশ সমান হবে কি ভি cos ডেল থিটা ধরেছিলাম থিটা ডেল থিটা cos ডেল থিটা এখন এই cos ডেল থিটা এটা যেহেতু কোণটা অত্যন্ত ছোট কোণ তাই আমরা এই cos ডেল থিটাকে 1 ধরতে পারি অর্থাৎ এর মান হবে 1 এখানে শুধু বি পাই অর্থাৎ অনুভূমিক উপাংশ বি পাওয়া গেছে এখন উলম্ব উপাংশ যে উপাংশটি কাজ করছে কি বরাবর উলম্ব উপাংশটি কেন্দ্রমুখী কাজ করেছে এই উলম্ব উপাংশটি কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য হবে অর্থাৎ কেন্দ্রমুখী যে বেগের উপাংশটা সেটি ত্বরণের জন্য আমরা নির্ণয় করব আচ্ছা তাহলে উলম্ব উপাংশ অর্থাৎ কেন্দ্রমুখী উপাংশ উলম্ব উপাংশ সমান বি সাইন ডেল থিটা এখন ডেল থিটা কোণটা অত্যন্ত ক্ষুদ্র বলে সাইন ডেল থিটাকে শুধু ভি ডেল থিটা অর্থাৎ ভি এই ডেল থিটা এটা ধরা যায় ঠিক আছে তাহলে দেখো আমরা এই অনুভূমিক উপাংশ যে মানটা পেয়েছি এটা আমরা এখানে গ্রহণ করব না আমরা কোন উলম্ব উপাংশ যে বেগের যে উপাংশটা পেলাম সেই বেগের সেই উপাংশটা গ্রহণ করব তাহলে এক্ষেত্রে আমরা ত্বরণ কি লিখতে পারি ত্বরণ লিখতে পারি হলো এই যে সময়টা অর্থাৎ বস্তুটি এ বিন্দু থেকে
বি বিন্দু পর্যন্ত আসতে ডেল টি সময় লেগেছে, ডেল টি সময় লেগেছে। এই ডেল টি দ্বারা এটাকে ভাগ করলে আমরা কিন্তু কেন্দ্রমুখী ত্বরণটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ দিয়ে প্রকাশ করলাম। এ সমান তাহলে কি হবে? এ সমান ভি ডেল থিটা আর নিচে হলো ডেল টি, ডেল টি। এখন ডেল টি যদি একেবারে ডেল টি শূন্যের কাছাকাছি হয়, ডেল টিটা যদি শূন্যের কাছাকাছি অর্থাৎ শূন্যের দিকে অগ্রসর হয়, তখন আমরা এখানে একটা লিমিট ব্যবহার করতে পারি। তোমরা ম্যাথমেটিক্সে দেখেছো যে এ সমান এই ভিটা রইল এল আর লিমিট ডেল টি শূন্যের দিকে যাচ্ছে এবং ডেল থিটা বাই ডেল টি। এই অংশটুকুকে আমরা লিখতে পারি ভি ডি থিটা বাই ডিটি লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এ সমান কি পেলাম? ভি ডি থিটা বাই ডিটি পেলাম। আচ্ছা, এখন একটি লাইন মুছে দেই। এই তোমাদের তাহলে এ সমান পাচ্ছি বা এ সমান পাচ্ছি ডি থিটা বাই ডিটি। কৌণিক বেগের সংজ্ঞা থেকে আমরা জানি সরণের হারকে ওমেগা বা কৌণিক বেগ বলে। তাহলে সরণ হলো ডি থিটা আর সময় হলো ডিটি, তাহলে সরণের হার হয়েছে, তার মানে এটা ওমেগা আমরা বসাইতে পারি। অর্থাৎ আমরা যেটা জানি ওমেগা সমান কি জানি? ডি থিটা বাই ডিটি জানি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখানে পাচ্ছি ভি ওমেগা, অর্থাৎ এই মানটা বসিয়ে দিলাম, এই মানটা হচ্ছে ওমেগা, এই ওমেগা বসিয়ে দিলাম, ওমেগা মানটা এখানে বসালাম। আচ্ছা, তারপর দেখো এবার এই আরেকটি সমীকরণ ইকুয়েশন আমরা জানি, সেটি হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এই সমীকরণটা আমরা জানি। তাহলে ভি এর মানটা এটা বসিয়ে দেই, ওমেগা আর ওমেগা, তাহলে সমান ওমেগা স্কয়ার আর পেলাম, ওমেগা স্কয়ার আর পাওয়া গেল। এখন যদি আমরা ওমেগার মানটা বসিয়ে দেই, ওমেগা স্কয়ারের মানটা বসিয়ে দেই, তাহলে এটা কিন্তু একটি ইকুয়েশন তোমরা পেলে। এটা যখন এই কৌণিক বেগ দেওয়া থাকবে, অর্থাৎ ওমেগা দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলতেছে, তখন এই ইকুয়েশনটা ব্যবহার করবে। আবার যদি রৈখিক বেগ দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তখনও তো কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে, অঙ্ক করে বের করতে হবে। তখন কোন সমীকরণটা ব্যবহার করবে? দেখো এই সমীকরণটা থেকে ওমেগা সমান কি লেখা যায়? ভি বাই আর লেখা যায়, অর্থাৎ ওমেগা স্কয়ার ভি স্কয়ার বাই আর স্কয়ার এটা লেখা যায়। অর্থাৎ আমরা লিখতে পারি আবার এ সমান ভি স্কয়ার বাই আর স্কয়ার এটা লিখতে পারি, আর এখানে একটা আর থাকে, তো এই আরটা সাথে স্কয়ারটা চলে যাবে। অতএব এ সমান ভি স্কয়ার বাই আর। এই যে সমীকরণটা প্রতিপাদন করলাম এক্ষেত্রে, তাহলে এই একটা সমীকরণ, এই আরেকটা সমীকরণ পেলে, দুইটা সমীকরণ পেলে, এই দুইটা সমীকরণই তোমাদের অঙ্ক করার সময় লাগবে। এই সমীকরণটা কখন ব্যবহার করবে? এই সমীকরণটা ব্যবহার করবে যখন তোমার কৌণিক বেগ দেওয়া থাকবে এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলে, তখন এই সমীকরণটা ব্যবহার করবে। আবার এই সমীকরণটা কখন ব্যবহার করবে? যখন রৈখিক বেগ ভি দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন এই সমীকরণটা ব্যবহার করে তোমরা সমস্যার সমাধান করবে। আচ্ছা, এইটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। ইহাই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। তাহলে ইহাই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা।
রাশিমালা। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা পেলে এখন কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী যে এই ত্বরণের কারণে একটা বলের উদ্ভব হয়, কেন্দ্রমুখী একটা বল হয়, সেই বলটা কি হবে? তো বলের ক্ষেত্রে যেমন তোমরা জানো এ বিকল্প কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে তোমরা জানো এ বিকল্প এম এ বিকল্প এম এ। এখানে এর মানটা যেটা বের করলাম, এর মান কি বের করেছিলাম? এর মান বের করেছিলাম এ সমান বি স্কয়ার বাই আর, এ সমান বি স্কয়ার বাই আর বের করেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দাও, অর্থাৎ এম বি স্কয়ার বাই আর। অতএব কেন্দ্রমুখী বল হচ্ছে এম বি স্কয়ার বাই আর। বিষয়গুলো যে খুব একটা কঠিন তা নয়, তবে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে যে চিত্রটা এবং যে কলা কৌশলে এখানে কেন্দ্রমুখী ত্বরণটা বের করা হলো, এটা কিন্তু তোমাদের বিস্তারিত লিখতে হবে। তোমরা শুরু থেকেই বলবে যে ধরি এ একটি বস্তু এ অবস্থান থেকে বৃত্তপথে ডিটি সময়ে ভি বেগে বি বিন্দুতে পৌঁছানো, এভাবে তোমরা এই কথাগুলো বলে নিবে। তারপরে এ বিন্দুতে একটি স্পর্শক টানবে, বি বিন্দুতে একটি স্পর্শকদের পরস্পর সি বিন্দুতে ছেদ করবে, তাহলে আবার বি সি ডি কোণটা সমান এ ও বি কোণটা সমান যে হবে কি কারণে, অর্থাৎ সেটা দেখাবে। অর্থাৎ এখানে একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, আবার একটা সরল কোণের মান হলো 180 ডিগ্রি। তাহলে সরল কোণের মধ্যেও যে কোণটি আছে, চতুর্ভুজের মধ্যে সেই কোণটি আছে, তাহলে বাকি যে একটা কোণ থাকে চতুর্ভুজের ক্ষেত্রে, সেই কোণটি এবং ওই যে সরল কোণের কোণটি পরস্পর সমান হবে। এভাবে তোমরা এই কথাটি বলবে এখানে, এবং বলার পরে শেষে তোমরা ত্বরণের সংজ্ঞা থেকে উপাংশ নিবে। উপাংশ, কেন্দ্রমুখী উপাংশটা তোমাদের দরকার, কারণ হলো বেগের দুইটি উপাংশ থাকে। যখন কোনো বস্তু বৃত্তপথে চলে তখন তার দুইটা উপাংশ থাকে, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশটা হবে কি বরাবর? কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর থাকবে। সেই হিসাবে তোমরা এটা এই জায়গাটায় সেই কেন্দ্রমুখী উপাংশটা নিয়ে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা বের করবে। যে পদ্ধতিতে আমি এখানে বের করে দিলাম সেই পদ্ধতিতে বের করবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি। তারপরে যে সমস্যা থাকে, ওই যে এটা যেহেতু লাইভ ক্লাস হচ্ছে, তোমরা কমেন্ট করবে হ্যাঁ যে এই জিনিসটা বুঝি না। আমি যখন এই ক্লাস শেষ হবে, এখন কমেন্টের উত্তরগুলো দেওয়া সম্ভব না, কারণ হলো এখন মোবাইলের মাধ্যমে করা হচ্ছে। যখন আমরা পাওয়ার পয়েন্টে করব তখন সাথে সাথে উত্তরগুলা দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে এই উত্তরগুলা তোমরা প্রশ্নগুলো করে রাখো, আমি ক্লাসটা শেষ করার পরে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব, তাহলে তোমাদের আরো একটু সুবিধা হবে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। এই পর্যন্তই তোমরা এই চ্যাপ্টারটার থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করা হলো। তো এখানে দুটা বিষয় ছিল, সেটি হচ্ছে, এটা আবারও আলোচনা করি, যদিও বেশ কয়েকবার আলোচনা করেছি তোমাদের। সেটি হচ্ছে যে রৈখিক বেগ আর কৌণিক বেগ। এই যে রৈখিক বেগ হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর কৌণিক বেগ ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসার্ধ হলো আর। হ্যাঁ, ব্যাসার্ধ হলো আর, ভি ইকুয়াল টু ওমেগা। এই যে সমীকরণটা, এই সমীকরণটা মাঝে মাঝে দেখা যায় যে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোর মধ্যেও থাকে, অথবা ওই 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আছে সেখানেও থাকে। অর্থাৎ সংজ্ঞার মধ্যেও দেখা যায়, সেখানে সংজ্ঞা দিলেই হয়। আবার শর্ট প্রশ্নের মধ্যেও থাকে যেটা একটু প্রতিপাদন করে দেখাও। জিনিসটা ছোট কিন্তু সমস্যা হয়ে যায়। তাই আবার একটু মনোযোগ দিয়ে দেখো, যত দেখবে তত তোমাদের লাভ হবে। এই পড়াগুলা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছে, এসএসসি লেভেল থেকে পড়ে আসতেছে, তারপরেও দেখা যায় যে এইটুকু অনেক ছাত্রই মনে থাকে না বিদায়
হয়তোবা তাৎক্ষণিক তখন উত্তরটা করা হয় না, অথচ সামান্য একটু বিষয় লিখলেই 3 নাম্বার তোমরা পেতে পারো। যাই হোক, আমি এই বিষয়টা একটু দেখিয়ে দিই। আরেকটা বিষয় আছে, এ সমান আলফা আর। এই যে আরেকটা বিষয় আছে, সেটা হলো কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, আর এটা কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এই যে সমীকরণ দুটা, এই সমীকরণ দুটা অত্যন্ত সহজ পদ্ধতিতে চলে আসে। সেটি হচ্ছে কি, এই একটু খেয়াল করে দেখো, তোমাদের মনে করো এই বৃত্তপথে একটি বস্তু ঘুরছে, বৃত্তপথে এই একটা অবস্থান ছিল, এই অবস্থান থেকে বস্তুটা বি অবস্থানে গেল, এটা হলো বি অবস্থান। এখানে কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, থিটা মানের একটা কোণ তৈরি করেছে। তাহলে থিটা মানের একটি কোণ এখানে তৈরি করেছে। হ্যাঁ, বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধাবিত হচ্ছে, এই অবস্থান থেকে বি অবস্থানে গেল। ওই যে জিনিসটা আগে একবার বললাম সেই বিষয়টাই, অর্থাৎ একটি বস্তু, তাহলে এ বিটা হচ্ছে চাপ এবং রৈখিক, এ বি দূরত্ব, এ বি চাপ, এ বি চাপের দৈর্ঘ্য। তাহলে এখন এটা যাইতে মনে করো টি সময় লেগেছে, কি সময় লেগেছে, টি সময় লেগেছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা কি করি, এখানে রৈখিক বেগ কতটুকু, এই জায়গাটায় লেখা যায় আর যদি ব্যাসার্ধ হয়, আর যদি এ বি চাপের দৈর্ঘ্য, চাপ সমান কি লেখা যায়, এই লেখা যায় হলো থিটা আর থিটা, অর্থাৎ থিটা আর এই জিনিসটা লেখা যায়। আর এ বি চাপের দৈর্ঘ্য যদি তুমি এস ধরো, তাহলে এস সমান কি হয়, থিটা আর এই কথাটা লেখা যায় এই জায়গাটা। আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কি পাই, এই ব্যাসার্ধটা যেহেতু স্থির, তাহলে আমরা পাই ডিএস বাই ডিটি, ক্ষুদ্র সময় মনে করো, ক্ষুদ্র সময় নিলাম, ডিটি ক্ষুদ্র সময়। তাহলে এখানেও এই ডি থিটা বাই ডিটি, এটা যেহেতু ধ্রুবক সংখ্যা, তাহলে এই জায়গা থেকে ডিএস এর জায়গা থেকে আমরা কিন্তু বেগ, রৈখিক বেগ ভি বসাতে পারি, আর এই জায়গায় বসাতে পারি ওমেগা, ওমেগা। অর্থাৎ এভাবে কিন্তু সমীকরণটা খুব সহজেই এখান থেকে সমীকরণটা চলে আসে, খুব সহজে সমীকরণটা চলে আসে। তাহলে আমরা অতি সহজে আবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি, আবার যদি অন্তর্কলন করি, তাহলে কি হবে, ডিবি বাই ডিটি সমান ডি ওমেগা বাই ডিটি, এটা তো ধ্রুবক সংখ্যা। তাহলে আবার দেখো কি পেয়ে যায়, সমান এটা হলো এ আর এটা হলো আলফা, অর্থাৎ এ সমান আলফা আর পেয়ে যায়। তাহলে দেখো দুটি সমীকরণই অতি সহজেই কিন্তু এখানে নির্ণয় করা যাচ্ছে। এই বিষয়গুলো তোমাদের সূক্ষ্মভাবে জানা থাকতে হবে এবং তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে। কাজ, শক্তি, ক্ষমতা, একটা অধ্যায়, কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়টা আমি শুরু করি না এই ক্লাসে। কাজ, শক্তি, ক্ষমতা ও ক্ষমতা, কাজ, শক্তি ও ক্ষমতা। এই অধ্যায়টায় সামান্য কিছু পড়াবো, পরে আজকে ক্লাস শেষ করবো। আগামী ক্লাসে কিন্তু অবশ্যই থাকবে তোমাদের যে বিষয়গুলো এখনো ভেক্টর চ্যাপ্টারে যে বিষয়গুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে কাজ, শক্তি, ক্ষমতা এই অধ্যায়টা যেহেতু একেবারেই ধরা হয় না, এই বিষয়টা তোমরা এসএসসি লেভেল থেকে পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে পড়ছো কাজ, শক্তি, ক্ষমতা। সেই কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টারটা পুনরায় আবার কিছু বিষয় অতিরিক্ত আছে, যেমন স্প্রিং প্রসারণের সম্পাদিত কাজ, তারপরে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বা মহাকর্ষীয় বলের বিরুদ্ধে কৃত কাজ। এই বিষয়গুলো রাশিমালা তোমাদের অনার্সের সিলেবাসে আছে, তাই এগুলো আবার একটু ভালো করে দেখতে হবে। দেখার শুরুতে এই কাজ জিনিসটা কি,
কাজ বিষয়টা কি এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, কাজ অর্থাৎ বল প্রয়োগে কোনো বস্তুর যদি স্মরণ হয় তবে কাজ হয়েছে বলে ধরা হয়, আর স্মরণ না হলে কাজ নেই। তাহলে বিষয়টা দেখো যে যখন বৃত্তাকার পথে কোনো বস্তু চলে বারবার একই বিন্দুকে, সে কিন্তু বারবার একই বিন্দুকে অতিক্রম করে। যখন বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কি বৃত্তাকার গতির ক্ষেত্রে কাজ নাই? হ্যাঁ আছে, কিন্তু সেটি নির্ণয় করার একটি কৌশল ভিন্ন আছে। আবার একটা সুন্দর উদাহরণ তোমাদের সামনে দাঁড় করাতে পারে, সেটা হলো এখন অবশ্য দেখা যায় না, আধুনিক যুগে মেশিনের মাধ্যমে সরিষা থেকে তেল বের করা হয়। আগে বের করা হতো সরিষা থেকে তেল গাড়ির মাধ্যমে, এখন মেশিনের মাধ্যমে বের করা হয়। এই সমস্যা থাকবে না যখন আমি কম্পিউটারের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো করব, তখন এই সমস্যাটা থাকবে না। এই সমস্যাটা এখন পর্যন্ত আছে। যাই হোক, যে বিষয়টি পড়াচ্ছিলাম, তাহলে কাজ হতে হলে স্মরণ হতে হবে। অর্থাৎ কাজ একটি স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশির গুণফল, ডট গুণনে কাজ পাওয়া যায়। মনে করো কোনো একটি বস্তুর উপরে এফ বল প্রয়োগে বস্তুটি এস স্মরণ হলো, তাহলে কাজ ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ সমান এফ ডট এস, ভেক্টরের সাহায্যে প্রকাশ করলে এটা কাজ হবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে এফ হচ্ছে বল, প্রযুক্ত বল, এস হচ্ছে সরণ, এই দুইটা ডট গুণটাই হচ্ছে কাজ। এখন মনে করো বল এবং সরণের মধ্যে অন্তর্ভুক্ত, বলের দিক এবং সরণের দিকের মধ্যে কিছু কোণ ছিল থিটা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। এই থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যে অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ যেদিকে বল দিয়েছি সেদিকে না গিয়ে একটু কোণাকুণি করে, অর্থাৎ কৌণিক ভাবে বস্তুটি স্থানান্তরিত হয়েছে, তাহলে এফ এস কস থিটা। এখন একটি জিনিস খেয়াল করো, কাজ আবার ধনাত্মক কাজ আছে, আবার ঋণাত্মক কাজ আছে। কিভাবে ধনাত্মক কাজ? এই থিটার উপরে নির্ভর করে, এই থিটার মান যদি শূন্য হয়, অর্থাৎ এই থিটা 0 ডিগ্রি, এফ, এখন দেখো এই ডাব্লিউ এফ এস কস 0 ডিগ্রি ধরলাম, তাহলে cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হলো 1। তাহলে 1 যদি এখানে দেই তাহলে কি হবে? W সমান fs। এটা ধনাত্মক কাজ হলো, ধনাত্মক কাজ fs, তাহলে এটা ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। আচ্ছা, আবার আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা বিষয় খেয়াল করো, দেখো এই থিটার মান যদি কি হয়, এই থিটা যদি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয় থিটার মান, তাহলে আমরা কি কাজটা পাই? তাহলে দেখো এফ সমান এফ এস কস 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মান কত? -1। 180 ডিগ্রি এফ এস -1, 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মান, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই মাইনাস এফ এস, অর্থাৎ আমরা ঋণাত্মক কাজ পাই, ঋণাত্মক কাজ পেলাম। তাহলে ঋণাত্মক কাজ পেলাম। তাহলে ঋণাত্মক কাজ আর ধনাত্মক কাজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা ঋণাত্মক কাজ পাই। অর্থাৎ বল দিছ একদিকে, সরণ হচ্ছে আরেক দিকে, বিপরীত দিকে, তবে সেই ক্ষেত্রে আমরা পাবো ঋণাত্মক কাজ। আবার দেখো, যদি বল যেদিকে দিচ্ছ সরণও সেদিকে হচ্ছে, তার অন্তর্ভুক্ত কোণ হলো 0 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা ধনাত্মক কাজ পাই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসি
এবার আসি এই স্প্রিং প্রসারণে সম্পাদিত কাজ। স্প্রিং প্রসারণে সম্পাদিত কাজ, স্প্রিং প্রসারণে সম্পাদিত কাজ, এইটা আমরা এখন নির্ণয় করব। নির্ণয় করার আগে তোমাদের স্প্রিং প্রসারণে সম্পাদিত কাজ, আচ্ছা এখন একটি চিত্র দরকার। চিত্র তোমরা একটু লিখে নাও, লিখে আমার একটু জায়গা কম তো, লিখে নাও, এখান থেকে শুরু করি। দেখো একটা স্প্রিং এই অনুভূমিকের সাথে একটা স্প্রিং এখান থেকে একটা বস্তুর সাথে বাঁধা আছে, এমবরের একটি বস্তুর সাথে বাঁধা আছে। এই জায়গায় স্প্রিংটা শক্ত করে লাগানো আছে। এখন এই স্প্রিংটাকে যদি বল দিয়ে এই দিকে নেই, তবে স্প্রিং এর বিরুদ্ধে কিছু কাজ সম্পাদিত হবে। আবার ছেড়ে দিলে স্প্রিংটা এই বস্তুটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসবে। তাহলে এটা হলো 0 অবস্থান ছিল, তাহলে এটা এই সামান্য দূরত্ব ডেল এক্স পরিমাণে আমরা এটাকে সরাবো। সরায়া ডেল এক্স পরিমাণে সরায়া একটা জায়গায় নিব, ডেল এক্স পরিমাণে সরিয়ে এই বস্তুটাকে, এমবরের বস্তু কিন্তু এমবরের বস্তুটাকে, তাহলে এটা x1 অবস্থান থেকে x2 অবস্থানে এটা স্থানান্তর করব। তাহলে দেখো বল হুকের সূত্র হতে আমরা কি জানি? হুকের সূত্র জানি যে তোমার এই প্রযুক্ত বলটা, যে বলটা এখানে প্রযুক্ত হয় অর্থাৎ স্প্রিং কর্তৃক, সেটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে। অর্থাৎ সরণ হলো ওইদিকে, আসলে তো স্প্রিং এর বলটা এইদিকে, স্প্রিং এইদিকে টানতেছে, তাই এখানে একটা মাইনাস দেওয়া হলো। হুকের সূত্র থেকে আমরা এটা জানি। এই জায়গা থেকে বা লিখতে পারি কি, এফ সমান এখানে একটা সমানুপাতিক ধ্রুবক kx, এই kx নিয়ে আসতে পারি, সমানুপাতিক ধ্রুবক kx নিয়ে আসতে পারি। তাহলে এবার আমরা আসি যে ক্ষুদ্র সরণ dx এর জন্য, dx একটা ক্ষুদ্র সরণ ধরলাম, একেবারে ক্ষুদ্র সরণ। এই ক্ষুদ্র সরণের জন্য কি পরিমাণ কাজ হয়েছে এফ বল দ্বারা, সেটা আমরা যদি নির্ণয় করি, তাহলে dw পরিমাণ কাজ হয়েছে। dw সমান f ডট dx পরিমাণে কাজ হয়েছে। তাহলে দেখো এখন এইদিকে বল দেওয়া হচ্ছে ওইদিকে, আর স্প্রিং এর বলটা কাজ করতেছে এইদিকে, আর বস্তুটা সরানো হচ্ছে ওইদিকে, স্প্রিং এর বলটা কাজ করতে হচ্ছে এইদিকে। আর আমরা যে বাহ্যিক বলটা দিয়েছি সেটি কিন্তু ওইদিকে, সেটা যেদিকে দিয়েছি সেদিকেই কিন্তু বস্তুটা যাচ্ছে। কিন্তু স্প্রিং এর যদি আমরা বের করতে চাই, স্প্রিং কর্তৃক সম্পাদিত কাজ কতটুকু হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যেদিকে যাচ্ছে স্প্রিং এর বলটা কিন্তু তার বিপরীত দিকে কাজ করছে। অর্থাৎ এইদিকে আমরা পাচ্ছি f dx cos কত 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আবার একটি f dx একটা মাইনাস পাচ্ছি, f dx এই জিনিসটা পাচ্ছি। এখন f এর মানটা যদি এখানে বসিয়ে দিই, মাইনাস প্লাস হয়ে যায়, অর্থাৎ আমরা kx dx এই বলটা এখানে, এই কাজটা dw এই কাজটা আমরা এই জায়গায় পাচ্ছি। অর্থাৎ 1 নম্বর সমীকরণ দেই। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে সমাকলন করি, অর্থাৎ এই সমাকলন করি কিসের ভিত্তিতে,
x1 অবস্থান থেকে x2 তে অবস্থানে নেওয়া হয়েছিল, x2 অবস্থান থেকে x2 অবস্থানে নেওয়া হয়েছিল। তাহলে এটাকে লিমিট ধরে যদি এটাকে সমাকলন করি তাহলে কি পাবো, তাহলে w পাবো, w সমাকলন করলে w পাবো, আর এই কেটা ধ্রুবক রাশি এটা দূরে চলে গেল, তাহলে এখানে x1 থেকে x2 তে গিয়েছিল x dx, এই বিষয়টা পেল। আচ্ছা, আমরা কিন্তু এখানে স্প্রিং দ্বারা সম্পাদিত কাজ, স্প্রিং বল দ্বারা, স্প্রিং যে বলটা কাজ করেছে সেটার দ্বারা সম্পাদিত কাজ নিয়ে। আচ্ছা, এবার তাহলে দেখো এখানে এটাকে যদি সমাকলন করি কে থাকলো, আর এখানে x²/2 হলো, আর এই লিমিটটা x2 আর x1 হলো। এখন হাফ সামনে চলে গেল, কে এই জায়গায় আসে, এই মান বসাই দিলে x2² x1², অর্থাৎ এই সম্পাদিত কাজ, স্প্রিং প্রসারণের সম্পাদিত কাজ হাফ কে x2² হাফ কে x1², এই কাজটা আমরা এখানে এই স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজ করতে পারছি। আবার যে বাইটিক বল দ্বারা এই বস্তুটাকে এখান থেকে এখানে সরিয়েছি সেটা কিন্তু আবার এর বিপরীত হবে, এইটা থেকে এইটা বিপরীত হবে। আচ্ছা, বিষয়টা তোমরা এখানে জানলে। এই আদি অবস্থান যদি তোমার আদি অবস্থান যদি মূল বিন্দু ধরা হয় সেক্ষেত্রে এটা থাকবে না, তখন যে সমীকরণটা বের হবে সেটা বের হবে হলো w সমান হাফ কে x², এই সমীকরণটা পাওয়া যাবে। স্প্রিং প্রসারণের সম্পাদিত কাজ আমরা এখানে বের করলাম। এখন মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ, মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ, তাহলে দেখো মহাকর্ষ বল বলে বিকর্ষণ নাই, শুধু আকর্ষণ আছে। মহাকর্ষীয় বলটা আমরা জেনেছি কিভাবে, মহাকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজ। মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা জানি F = G m1 m2, আর হলো এই বস্তু দুটোর মধ্যে দূরত্ব d², এটা থাকে। এর মধ্যে যদি একটি পৃথিবী হয় আর একটি বস্তু হয় তাহলে আমরা পাই, সেক্ষেত্রে আমরা পাই কি পাই, F = G, একটা পৃথিবী ভর আর একটা বস্তু যদি হয় তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবী পৃষ্ঠে হলে r², এই সমীকরণটা আমরা পাই। আর যদি বস্তুটা r দূরত্বে থাকে তাহলে সেক্ষেত্রে এই F পৃথিবীর কেন্দ্র থেকে G m r দূরত্ব যদি থাকে তাহলে r² দিয়ে আমরা, তাহলে একটা হলো পৃথিবী আর একটা হলো বস্তু, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হলো r, পৃষ্ঠে নাই, পৃষ্ঠ থেকে একটু উপরে আছে। আচ্ছা, আর এটা হলো একেবারে পৃষ্ঠে আছে, আর এটা হলো দুইটি বস্তুর মধ্যে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দুটি বস্তুর মধ্যে কি তোমার বল, মহাকর্ষীয় বল। যাই হোক, আর মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বের করতে হলে আমাদের মনে করি পৃথিবী, যার ভর হচ্ছে m, কেন্দ্র হচ্ছে O, এই থেকে r দূরে একটি বস্তু আছে, r দূরে একটি বস্তু আছে, এই বস্তুটাকে সরিয়ে অল্প ক্ষুদ্র dr দূরত্ব সরিয়ে নেওয়া হলো, dr দূরত্বে সরিয়ে নেওয়া হলো, অর্থাৎ r1 অবস্থান থেকে r2 অবস্থানে নেওয়া হলো, r1 অবস্থানে। এটা হলো এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে যেদিকে বল দিচ্ছি অন্তর্ভুক্ত কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে লিখতে পারি হলো dw সমান F বল আর dr দূরত্ব সরিয়ে নেওয়া হয়েছে, আর এখানে F dr cos 180 ডিগ্রি, cos কত ডিগ্রি হবে, cos বল যেদিকে দিচ্ছি
অর্থাৎ বাহ্যিক বলটা যদি বের করি, বল যেদিকে দিচ্ছি সরানো সেই দিকেই হচ্ছে, অর্থাৎ একই দিকে শূন্য, তাহলে 0 ডিগ্রি ধরতে হবে, অর্থাৎ 0 ডিগ্রি ধরতে হবে, এক হবে, অর্থাৎ এফ ডিআর। তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ এটা বের হলো, যেদিকে বল দিয়েছি সেদিকেই বস্তুটি সরণ হয়েছে, আর মহাকর্ষ বলটা বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এফ এর মানটা যদি এখানে বসিয়ে দেই, কি বসিয়ে দেই, জি এম এম, আর এখানে নিচে ছিল এই আর স্কয়ার এই ডিআর, এইটা আমরা পেলাম ডিডব্লিউ, এই মানটা পেলাম। এই মানটাকে যদি আমরা সমাকলন করি তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা বের হয়ে যাবে, এবং ঠিক কতটুকু কাজই মহাকর্ষ বল দ্বারা হবে। আচ্ছা, সেই মানটা বের করি, কতটুকু কাজ হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে আমরা এটা সমাকলন করি মানটা পাই। এটাকে যদি সমাকলন করি, ডিডব্লিউ লিমিট নিলাম না, আর এটা লিমিট নিব R1 থেকে R2, অর্থাৎ জি এম এম ধ্রুবক রাশি, জি এম এম ধ্রুবক রাশি, তাহলে R1 থেকে R2 পর্যন্ত নিয়েছি, আর এখানে 1/r² থাকে আর dr থাকে, এই। আচ্ছা, এবার আমরা এটা সমাকলন করব। সমাকলন করলে বা সমাকলন করলে এটা w পাবো, আর এখানে সমাকলন করলে কি পাবো, সমাকলন করলে পাবো এই জি এম এম ধ্রুবক রাশি, এটা থেকে যাবে, এই ধ্রুবক রাশি থেকে যাবে, আর এখানে লিমিট দাও, আর এটা এইটুকুকে সমাকলন করলে হবে হলো 1/r, 1/r, তাহলে এটা হলো R2/R1, এই R2/R1। এখন বা W জি এম এম, এই এমটা হচ্ছে পৃথিবীর পর, এই এমটা হচ্ছে বস্তুর পর, অর্থাৎ এই বস্তুটার কি বাহ্যিক বলে প্রয়োগ করা হয়েছিল এই বস্তুটার উপরে, আর এখানে আমরা পাচ্ছি 1/R2 - 1/R1, এটা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এখন যদি মহাকর্ষীয় বল দ্বারা হয় সেক্ষেত্রে শুধু একটু পাল্টায় যাবে কৃত কাজ, সেটা হবে W সমান জি এম এম সমান 1/R1 - 1/R2, অর্থাৎ এই মাইনাস এই রাশিটা প্রথমে, এই রাশিটা পরে চলে যাবে। এটা হলো মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এই মান দুটো বের করে তোমাদেরকে দেখানো হলো। তোমরা এই কাজ ক্ষমতা শক্তির যে পরিবর্তনশীল দ্বারা বল দ্বারা কৃত কাজ শক্তি উপপাদ্য, তারপরে পরন্ত বস্তুর ক্ষেত্রে কাজ, সরল দোলকের ক্ষেত্রে কাজ, এই রাশিগুলো আগামী ক্লাসে তোমাদের বের করে দেখাবো। অর্থাৎ কাজ শক্তি ক্ষমতার যে অবশিষ্ট কাজটুকু, এইটুকু করে আমরা প্রথম ভেক্টর অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে সেখানে চলে যাব। তোমরা এই ক্লাসের সাথে যুক্ত থাকবে, আর সবচেয়ে বড় কথা হলো যে এগুলো পড়ে ফেলতে হবে। বই আছে তোমাদের কাছে, বইটা তোমরা তোমাদের ভাগ্য ভালো যে ক্লাস শুরু হওয়ার পরপরই কিন্তু এই মহামারীটা আসেনি, মহামারীটা আসছে তোমাদের ক্লাস শুরুর বেশ কিছু পরে, অর্থাৎ তোমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লাস পেয়েছিলে, বই কিনেছ, সবাই বাসায়, প্রত্যেকের বাসায় বই আছে অবশ্যই, এবং তোমরা কিন্তু লেখাপড়া অলরেডি শুরু করে দিয়েছিলে, মাঝামাঝি অবস্থায় গিয়ে তোমাদের এই সমস্যাটা হয়েছে, তোমরা একটা পর্যায়ে ছিলে, তাই তোমাদের বই আছে, বই বাসায় বসে বসে বইগুলা পড়বে, অঙ্কগুলা করবে। আর একটা বিষয়, যে ক্লাসগুলো আমরা নেই, নিজ দিয়ে লিখবে যে কমেন্টে করবে যে অমুক বিষয়টা বুঝি নাই, অমুক অঙ্কটা হুবহু লিখে দিতে পারো, অথবা যে অঙ্কটা ফলে মিলছে না,
বা যে যে সমস্যা আছে লিখে দাও। আমরা যখন অবসরে বসি, আমি আমার যে ফিরোজ আলম সাহেব ক্লাস নিচ্ছে, একটু বেশি বেশি ক্লাস নিচ্ছে, সেও দেখে পরে, অর্থাৎ ক্লাস নেওয়ার পরে এই কমেন্টগুলা দেখে তোমাদের অবস্থাটা আমরা জানতে পারি যে আসলে তোমরা পড়ার মধ্যে আছো না পড়ার মধ্যে নাই। যখনই একটা অঙ্ক কমেন্টের মধ্যে উঠায় দাও কেউ, অথবা বলো যে অমুক বইয়ের, অর্থাৎ এক একজন কবির পাবলিকেশনের বইয়ের মধ্যে এত নম্বর পৃষ্ঠায় 7 নম্বর অঙ্কটা স্যার আমি পারি নাই, একটু আমাকে হেল্প করবেন, তাহলে আমরা ওইগুলা নোট করে নিয়ে আসতে পারি ক্লাসে, পরবর্তী ক্লাসে। বুঝতে পারতেছ? পরবর্তী ক্লাসে আমরা ওইগুলা নোট করে নিয়ে আসতে পারি যে ছাত্র নাম আরিফ, সে কি লিখেছিল মন্তব্যে? লিখেছিল যে কবির পাবলিকেশন অথবা ওই যে ইউনিভার্সাল পাবলিকেশনের, মুকসেদ সাহেবের বই ইউনিভার্সাল পাবলিকেশনের 24 নম্বর পৃষ্ঠায় এত নম্বর অঙ্ক আমি পারি নাই। হ্যাঁ, তখন আমরা ওইটা নোট করে নিয়ে এসে এখানে অঙ্কটা দেখাই দিতে পারি, অথবা যে বিষয়টা বুঝো না সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো এখানে। আর আমরা সাথে সাথে এটাও বুঝতে পারবো যে তোমরা আসলে বই খুলেছ, বই পড়তেছ এবং আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো। কথাটা বুঝতে পারতেছো তো না সবাই? আমাদের সাথে একটা কানেকশন থাকতে হবে, তোমরা কমেন্টের মাধ্যমে কানেকশন রাখবে, আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কানেকশন রাখবো। এটাই এখন স্বাভাবিক, কারণ যে একটি অবস্থার মধ্যে পুরা বিশ্বটা আজকে পড়ে গিয়েছে, আমাদের বাংলাদেশও এই অবস্থার মধ্যেই আছে। এই অবস্থার মধ্যেই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে, কিভাবে আমাদের চলতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আধুনিক যুগে এই অবস্থা থাকবে না, একটা ভালো অবস্থা আসবে, আল্লাহর রহমতে আসবে। হ্যাঁ, ভালো একটা অবস্থা আসবে। ততদিন যাতে তোমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত না হও, তার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের এই প্রচেষ্টা। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছুটা হলেও যাতে উপকার করা যায়, সেই কাজটি আমরা করার চেষ্টা করছি, এবং সারা বাংলাদেশের সব কলেজগুলোই করছে। যে সমস্ত কলেজ ইতিমধ্যে যোগ দিয়েছে তাদেরকে আমাদের সরকারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আবার যারা ইতিমধ্যে যোগ দেয় নাই তাদেরকে আবার বলা হয়েছে তড়িঘড়ি করে যোগ দেওয়ার জন্য। তাই অনলাইন ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ক্লাস সম্পর্কে অনেক ধরনের মন্তব্য আসে। কোনো মন্তব্যই কিছুই না, যখন কিছুই তোমাদের হাতে নাই তখন আবার মন্তব্য কিসের? মন্তব্য কাজে লাগে না। অর্থাৎ নাই মামার থেকে কানা মামা ভালো, একটা কথা আছে। অর্থাৎ কোনো ক্লাসই যেখানে হচ্ছে না, প্রতিষ্ঠান বন্ধ, সেখানে ঘরে বসে যদিও স্যারের 2-4টা কথা শুনতে পারো, স্যারের মুখ থেকে মনে হবে যে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতেছি, এরকম মনে হবে। এরকম কিছু পাওয়া যায়, সেটা তো ভালোই হওয়ার কথা, খারাপ তো হওয়ার কথা না। তাই আশা করব তোমরা যারা ইতিমধ্যে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছ, তোমরা খুব ভালো কাজ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আবার নামও লিখে দাও দেখি নিজ দিয়ে, আমরা নামগুলোও তো চিনি, অল্প ছাত্র, নামগুলো আমরা জানি, নাম জানি, চেহারা জানি, সবই জানি। তা আমরা খুশি হই। আর যারা ইতিমধ্যে যোগ দেও নাই, এই যে কমেন্ট বক্সে যাদের কোনো কমেন্ট থাকে না, হ্যাঁ, যারা বলো না, নামও আসে না, তাদের নিয়ে আমরা একটু সংশয়ের মধ্যে আছি। তাদেরকে কি করে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত করা যায়, বইয়ের টেবিলে ফিরিয়ে নিয়ে আসা যায়, তারা যেন পড়াটা কন্টিনিউ করে। অর্থাৎ এই পড়াটা যখনই শেষ, এই অবস্থাটা, অর্থাৎ এই যে ক্রান্তিকালীন একটি সমস্যা, এই যে মহামারীর সমস্যা যখনই শেষ হয়ে যাবে, তখনই তোমাদের খালি পরীক্ষা থাকবে। সেই পরীক্ষাগুলোতে যাতে আরো ভালো করতে পারো, সেই প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছি। তোমরা আশা করি আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো করবে, পড়ালেখাও ঠিক মতো করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মুজাহারুল হক, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর।